Hello dear learners, welcome to our channel Tutor Home Science. আমি সুষমা ধর, your educator of this channel. আজকের ক্লাসে আমরা ভিটামিন ই and ভিটামিন কে নিয়ে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার আগে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের উপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রথমেই আমরা ভিটামিন ই সম্পর্কে আলোচনা করে নেব। দেখো বলেছে ভিটামিন ই ইজ আ ফ্যাট সলিউবল ভিটামিন। তো আমরা জানি যে ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে আরেকটা ভাগ হচ্ছে কি ভিটামিন ই, অর্থাৎ এই ভিটামিন ই কি হয়ে থাকে, ফ্যাটের মধ্যে কিন্তু ইজিলি সলিউবলাইজ হয়ে যাচ্ছে। And an important antioxidant that helps protect body cells from damage caused by free radicals. অর্থাৎ ভিটামিন ই এটাকে আমরা বলতে পারি যে এটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন, তার সাথে সাথে এর একটা ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশন রয়েছে কি, যেটাকে আমরা একটা ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে জেনে থাকি। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি, যে একটা এজেন্ট যেটা অক্সিডেশন যে রিয়াকশন হয় তার এগেইনস্ট যাচ্ছে বা অক্সিডেশন রিয়াকশনটাকে প্রিভেন্ট করছে, হতে দিচ্ছে না। তাহলে এই অক্সিডেশন রিয়াকশনটা কোথায় হচ্ছে? আমাদের বডিতে হচ্ছে। আমাদের বডিতে যে সমস্ত ফ্রি র্যাডিক্যালস গুলো তৈরি হয় বাই দ্য প্রসেস অফ মেটাবলিজম, যার ফলে ওই ফ্রি র্যাডিক্যাল গুলো রিলিজ হওয়ার সাথে সাথে কি হবে, আমাদের বডির মধ্যে যে সেল গুলো রয়েছে সেগুলোকে তারা অক্সিডেশন রিয়াকশনের মাধ্যমে ড্যামেজ করে দেয়। কিন্তু ভিটামিন ই কি করবে, সেই অক্সিডেশন রিয়াকশনটাকে প্রিভেন্ট করে অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে রোল প্লে করছে এবং আমাদের বডি সেলগুলোকে প্রোটেক্ট করছে। তো ফার্দার আমরা এর ফাংশনস নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে আমরা যদি ওভারঅল জিস্টে বলি তাহলে কি বলতে পারি, ভিটামিন ই একটা ফ্যাট সলিউবল ভিটামিন যেটা একটা ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে রোল প্লে করে থাকে। নেক্সট দেখো বলেছে ফর্মস। ভিটামিন ই ইজ নট আ সিঙ্গেল কম্পাউন্ড, ইট ইনক্লুডস আ গ্রুপ অফ কম্পাউন্ডস কল্ড টোকোফেরলস অ্যান্ড রুকোটায়ানলস। অর্থাৎ বোঝাই যাচ্ছে কথা থেকে, লেখা যেটা রয়েছে যে ভিটামিন ই একটা সিঙ্গেল কম্পাউন্ড নয়, এটা গ্রুপ কম্পাউন্ড হিসেবে প্রেজেন্ট থাকে বা অ্যাভেলেবেল হয়ে থাকে। কি কি? টোকোফেরল এবং টোকোট্রাইনল। তার মধ্যে যদি আমরা অ্যাক্টিভ ফর্ম দেখে থাকি, কি বলছে, দ্য মোস্ট অ্যাক্টিভ ফর্ম ইন হিউম্যান ইজ আলফা টোকোফেরল। এবার হিউম্যান বডিতে এই যে গ্রুপ অফ কম্পাউন্ড থাকছে তার মধ্যে সব থেকে অ্যাক্টিভ ফর্মে কোনটা পাওয়া যাচ্ছে বা অ্যাক্টিভ ওয়েতে কোনটা কাজ করবে, আমাদের বডি কোনটাকে ইউটিলাইজ করতে পারবে, যদি আমরা ভিটামিন ই কে আলফা টোকোফেরল এই ফর্মে কনজিউম করে থাকি বা নিয়ে থাকি, দেন কি করছে, এটা আমাদের বডিতে সঠিকভাবে অ্যাক্টিভলি পারফর্ম করতে পারছে বা আমাদের বডি সেটাকে ইউটিলাইজ করতে পারছে। নেক্সট কি বলেছে, সোর্সেস অফ ভিটামিন ই। তো এখন আমরা দেখব কোন কোন সোর্সেস থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি এবং সেই সমস্ত সোর্সেস গুলোকে যদি আমরা আমাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করি তাহলে কিন্তু আমরা সঠিক অ্যামাউন্টে ভিটামিন ই পেয়ে থাকবো। তো দেখো প্রথমে বলেছে ভেজিটেবল অয়েলস, অর্থাৎ আমরা অয়েল থেকে কি করছি, ভিটামিন ই পাচ্ছি বা এটা একটা গ্রেট সোর্স আমরা বলছি। কি কি অয়েল? লাইক সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, হুইট জাম অয়েল, সয়াবিন অয়েল, অলিভ অয়েল এটসেট্রা। এছাড়াও নাটস অ্যান্ড সিডস লাইক আমন্ডস, পিনাটস, সানফ্লাওয়ার সিডস, গ্রিন লিফি ভেজিটেবলস, স্পিনাচ, ব্রকলি অ্যান্ড ফর্টিফাইড সিরিয়ালস। তাহলে এইগুলো হচ্ছে কি কিছু ভিটামিন ই রিচ সোর্সেস বা গ্রেট সোর্সেস, যেগুলোকে আমরা কি করতে পারি, অবশ্যই ডায়েটে ইনক্লুড করতে পারি। এবং ভিটামিন ই তাহলে কি করবে, আমাদের বডিতে যে ইম্পর্টেন্ট ফাংশনটা বললাম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে রোল প্লে করবে, এছাড়াও আদার্স যে ইম্পর্টেন্ট ফাংশনস গুলো রয়েছে সেগুলো প্লে করবে। নেক্সট রয়েছে ফাংশনস অফ ভিটামিন ই। তো এখন আমরা ভিটামিন ই এর কিছু ইম্পর্টেন্ট ফাংশন যেগুলো আমাদের বডিতে ভিটামিন ই প্লে করে থাকে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো ফার্স্টেই বলেছে অ্যান্টিঅক্সিডেন্ট রোল বা অ্যান্টিঅক্সিডেটিভ রোল। তো অলরেডি আমি ইন্ট্রোডাকশনে একটু আলোচনা করলাম যে ভিটামিন ই কিভাবে
অক্সিডেশন প্রসেসকে কি করছে, বাধা দিচ্ছে, প্রিভেন্ট করছে বা তার চান্সেসটাকে রিডিউস করে দিচ্ছে, এবং রিডিউস করে কি করছে, আমাদের বডির যে সমস্ত সেল রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করছে। তো এখানে কি বলেছে, এখানে একটু ডিটেলসে বলি আমি, যে বলছে প্রোটেক্ট সেল মেমব্রেনস, ডিএনএ অ্যান্ড প্রোটিনস ফ্রম অক্সিডেটিভ ড্যামেজ। অর্থাৎ আমাদের বডিতে কি হয়, যে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়। ফ্রি র্যাডিক্যালস কিভাবে তৈরি হচ্ছে, তো দেখো আমাদের বডিতে আমরা যখন কোনো একটা ফুড ইনটেক করছি, আমরা ফুড ইনটেক কেন করছি, বেঁচে থাকার জন্য। কারণ আমরা জানি খাবার খেলেই আমাদের বডিতে এনার্জি পাবো আমরা, এবং যার ফলে আমাদের বডির ইন্টারনাল যে অর্গ্যানগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ফাংশন করবে, এবং তবেই কিন্তু আমরা বেঁচে থাকবো। কারণ আমরা কি করছে, আমাদের বডির খাবার, অর্থাৎ খাবার কি করে বা ফুড কি করে, বডিতে অ্যাজ আ ফুয়েল হিসেবে কাজ করে, যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছে। তাহলে এই যে খাবারটা খেলাম, খাবার খাওয়ার পরে আমরা কি বলছি, এনার্জি পাচ্ছি, এটাই উদ্দেশ্য আমাদের। নারিশমেন্ট বা আদার্স তো রয়েছে, বাট মেন উদ্দেশ্য কি, আমাদের বেঁচে থাকা, সার্ভাইভ করা, যার জন্য কি হচ্ছে, ওই এনার্জিটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কি হচ্ছে, যে একটা ফুড ইনটেক করার পর আমাদের মেন উদ্দেশ্য থাকছে আমরা এনার্জি পাবো সেখান থেকে। তাহলে এই এনার্জিটা যে আমরা পাচ্ছি ফুড ইনটেক করার সাথে সাথে কি আমরা এনার্জি পেয়ে যাচ্ছি না, বা কোন প্রসেসের মাধ্যমে আমরা এই এনার্জিটা পাবো, সেই প্রসেসটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি কি, মেটাবলিজম। অর্থাৎ এটা ডাইরেক্টলি কিন্তু হয় না। অর্থাৎ আমরা কোনো একটা ফুড খেলাম, সাপোজ আমি একটা পাউরুটি খেলাম, তাহলে এটা একটা কমপ্লেক্স ওয়েতে খাচ্ছি, তাহলে সেই ফুডটা আমাদের বডিতে ডাইজেস্ট হয়ে যাচ্ছে, হয়ে কি হয়ে যাচ্ছে, সিম্পল নিউট্রিয়েন্টে ভেঙে যাচ্ছে, হয়তো গ্লুকোজে ভেঙে গেল, ঠিক আছে। তাহলে ওই যে গ্লুকোজটাই ভেঙে গেল, তাহলে আমাদের বডি সেটাকে কি করলো, অ্যাবজর্ব করে নিল। তারপরে স্টার্ট হচ্ছে কি, মেটাবলিজম। এই যে মেটাবলিজম, অর্থাৎ মেটাবলিজম মানেই হচ্ছে, এটা হচ্ছে আমাদের বডির এমন একটা প্রসেস, যেই প্রসেসের সাহায্যে কি হয়, আমাদের বডি এনার্জি পাচ্ছে এবং আমাদেরকে বাঁচিয়ে রাখছে। তাহলে এই যে বললাম মেন উদ্দেশ্য প্রথমে, যে খাবার আমরা খাচ্ছি কেন, যাতে আমরা বেঁচে থাকি। কিভাবে বেঁচে থাকবো, আমাদের বডিতে এনার্জি পাবো, তবেই আমরা বেঁচে থাকবো। তাহলে এই যে এনার্জির কনসেপ্টটা আসছে কোথা থেকে, মেটাবলিজমের সাহায্যে। আমরা ফুড খেলাম, সেটা ওভারঅল কতগুলো প্রসেসের মাধ্যমে গেল এবং মেটাবলিজম হলো, এবং সেখান থেকে এনার্জি রিলিজ হলো। তাহলে এখানে তো এনার্জি রিলিজ হলো আমরা বলছি, তার সাথে সাথে কি শুধু এনার্জি রিলিজ হয় না, কিছু মেটাবলিক ওয়েস্টও রিলিজ হয়, কিছু ফ্রি র্যাডিক্যালস রিলিজ হয়। তাহলে ফ্রি র্যাডিক্যালস কোথা থেকে আসছে, আফটার দ্য মেটাবলিজম। এবং মেটাবলিজম হবে, এটা নর্মাল প্রসেস, ন্যাচারাল প্রসেস। এবং যখন আমাদের এনার্জি তৈরি হচ্ছে, তোমরা আশা করি পড়েছো, আমরা গ্লাইকোলাইসিস পড়েছি, ক্রেবস সাইকেল পড়েছি, আমরা জানি সেক্ষেত্রে অক্সিজেনের রোল কতটা ইম্পর্টেন্ট, অক্সিজেন থাকছে। তাহলে কি হচ্ছে, এই মেটাবলিজমের ফলে ফ্রি র্যাডিক্যালস গুলো তৈরি হচ্ছে, যে ফ্রি র্যাডিক্যালস গুলো কি করছে, অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডেশন রিয়াকশনটা স্টার্ট করে দিচ্ছে, এবং এটা ন্যাচারাল, এটা হচ্ছে, সবার বডিতে হচ্ছে। এবং ওই অক্সিডেশন প্রসেসটা ও স্টার্ট করছে, করে কি করছে, আমাদের বডির যত সেল মেমব্রেন রয়েছে, সেল রয়েছে, ডিএনএ রয়েছে, প্রোটিন রয়েছে, এগুলোকে ড্যামেজ করতে যাচ্ছে, কারণ অক্সিডেশনের কাজই তাই। তাহলে কি হবে, এই প্রসেসটা যদি চলতে থাকে, তাহলে কি হবে, একটা টাইমের পর তো আমাদের বডির যত সেল রয়েছে, সেল মেমব্রেন রয়েছে, সব তো ড্যামেজ হয়ে যাবে। তাহলে এই প্রসেসটাকে আটকানোর জন্য কিসের দরকার, কিছু এমন এজেন্ট দরকার যারা ওই অক্সিডেশন রিয়াকশনটাকে রিডিউস করবে, প্রিভেন্ট করবে। কারণ ওই অক্সিডেশন রিয়াকশনটা ভালো নয়। তারা কি করতে পারে, ওই অক্সিডেশন রিয়াকশনটা যদি খুব র্যাপিড হয়ে যায় বা কোনো অ্যান্টিঅক্সিডেন্ট যদি সেখানে প্রেজেন্ট না থাকে, তাহলে কি হবে, ওই যে পার্টিকুলার রিয়াকশনটা সময়ের আগেই আমাদের সেল বা সেল মেমব্রেন বা ডিএনএ বলো, এই সমস্ত কিছুকে ড্যামেজ করে দেবে, ডিস্ট্রয় করে দেবে, যার ফলে আমাদের এজিং অনেক র্যাপিড হয়ে যেতে পারে, আমাদের ডিজেনারেটিভ ডিজিজ বা ক্যান্সার হওয়ার চান্সেস কিন্তু অনেকটা বেড়ে যায়। তার জন্যই অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন, যারা এই যে ন্যাচারাল প্রসেস, কারণ ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে হলেই এই প্রসেসটা হবে। তাহলে সেইটাকে আটকানোর জন্য এমন কিছু এজেন্ট দরকার, যে এজেন্ট গুলো কি করবে, ওই অক্সিডেশন রিয়াকশনের মাত্রাকে কমিয়ে দেবে, এবং কমিয়ে দিয়ে কি করবে, আমাদের সেলকে বা সেল মেমব্রেনকে, ডিএনএ বলো, প্রোটিন বলো, এদেরকে প্রোটেক্ট করে রাখবে। তাহলে ভাইটামিন ই কি করছে, ঠিক সেই অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টিঅক্সিডেটিভ এজেন্ট হিসেবে ইম্পর্টেন্ট রোল প্লে করছে আমাদের বডিতে। নেক্সট ফাংশন দেখো, বলছে ইমিউন সাপোর্ট। বলছে হেল্পস দ্য বডি ফাইট এগেইনস্ট ইনফেকশনস।
অর্থাৎ আমরা জানি যে আমাদের বডিতে বাইরে থেকে কোনো রকম কোনো অ্যান্টিজেন বা কোনো ফরেন পার্টিকলস যদি ইনভেড করে, আফটার ইনভেশন কি হয়, আমরা জানি যে আমাদের বডিতে ইমিউনিটি যে আমাদের পাওয়ার বা ডিফেন্স মেকানিজম যেটা রয়েছে সেটা কিন্তু অলওয়েজ স্টার্ট করে আমাদের বডিতে ইমিউনিটি প্রোভাইড করা, সেটার এগেনস্টে ফাইট করা, অ্যান্টিবডি রিলিজ করা। তাহলে এই যে ওভারঅল প্রসেসটা রয়েছে সেই প্রসেসে কে হেল্প করছে? ভিটামিন ই। স্কিন হেলথ প্রমোটস হিলিং অ্যান্ড রিডিউসেস স্কারিং। কি বলছে যে আমাদের স্কিনের যে হেলথ, অর্থাৎ স্কিনের যদি কোনো রকম কোনো ইনজিওরি হয়েছে, কোনো স্কার রয়েছে, সেগুলোকে হিল করতে, রিডিউস করতে হেল্প করছে। যার জন্য দেখবে যে কোনো রকম স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে ভিটামিন ই ইনক্লুড করা থাকে। কারণ কি? ভিটামিন ই কি করবে? হিল করবে, কোনো ডার্ক স্পটকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এরকম ভাবে কি করে? ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকছে ভিটামিন ই। প্রিভেন্টস ব্লাড ক্লটিং, বলছে বাই ইনহিবিটিং প্লেটলেট অ্যাগ্রিগেশন। তো আমরা জানি যে তাহলে এটা থেকে মনে হতে পারে যে ব্লাড ক্লটিং হতে দিচ্ছে না, তাহলে এটা তো ভালো নয়। অবশ্যই ভালো। কারণ কি? যে ব্লাড ক্লটিং সেক্ষেত্রে প্রয়োজন যে ক্ষেত্রে তোমার কাট হয়েছে বা কোথাও ব্লিডিং হচ্ছে, কোথাও ইনজিওর্ড হয়েছে তুমি, সেক্ষেত্রে ব্লাড ক্লটিং প্রয়োজন। কিন্তু আমাদের সারা শরীরে তো ব্লাড ফ্লো হচ্ছে, যখন কোনো ইনজিওরি হয়নি, কোথাও ব্লিডিং হচ্ছে না, তখন তো আমাদের শরীরে সারা শরীরে ব্লাডটা দরকার। কারণ সেই ব্লাডটাই হচ্ছে এমন একটা ফ্লুইড যেটা কি করছে? আমাদের সারা শরীরে নিউট্রিয়েন্ট বলো, অক্সিজেন বলো, সমস্ত কিছু সাপ্লাই করছে এবং আমাদের বডিতে যত রকম দূষিত পদার্থ বা যত রকম ওয়েস্ট মেটেরিয়াল গুলো তৈরি হচ্ছে সেগুলোকে আমাদের বডি থেকে এক্সক্রিট আউট করতে হেল্প করছে। তাহলে এই যে প্রসেসটা হচ্ছে এটা কার সাহায্যে হচ্ছে? ব্লাডের সাহায্যেই হচ্ছে। তাহলে ব্লাডটা তো ফ্লো করা প্রয়োজন, তাহলে সেই ফ্লোটা যদি আটকে যায় তাহলে কি হবে? সিভিয়ার ডিজিজ এবং হতে পারে ডেথও হয়ে যেতে পারে। তাহলে সেই ব্লাডটা যাতে কোনো রকম আমাদের বডিতে ফ্লো হওয়ার সময় যাতে ক্লট না হয়ে যায় সেটা প্রিভেন্ট করে কে? ভিটামিন ই। নেক্সট, নিউরোলজিক্যাল ফাংশন, ইম্পর্টেন্ট ফর নার্ভ কন্ডাকশন অ্যান্ড মাসেল ফাংশন। আমাদের যে নার্ভ সেলস গুলো রয়েছে, নার্ভ মাসেলস গুলো রয়েছে, সেক্ষেত্রে যে নার্ভ সেলস গুলো থেকে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের সিগন্যাল গুলো পাস হচ্ছে, তাদের কন্ডাকশনে এবং মাসেল গুলো যদি সঠিকভাবে ফাংশন করতে পারে সেক্ষেত্রে ভিটামিন ই ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এখন আমরা ভিটামিন ই ডেফিসিয়েন্সি এবং ভিটামিন ই এক্সেস বা টক্সিসিটি হলে কি কি সাইন এন্ড সিমটমস লক্ষ্য করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা ডেফিসিয়েন্সি নিয়ে আলোচনা করে নিই। তো বোঝাই যাচ্ছে যে ভিটামিন ই যদি কোনো কারণে আমাদের বডিতে ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যায় বা ডেফিসিট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিছু সাইন এন্ড সিমটমস লক্ষ্য করা যায়। তো জেনারেলি ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি আমাদের বডিতে, নর্মাল হেলদি ইন্ডিভিজুয়ালের বডিতে কখনোই লক্ষ্য করা যায় না বা জেনারেলি হয় না। কিন্তু কিছু কিছু কন্ডিশনস রয়েছে, যেরকম সিস্টিক ফাইব্রোসিস, ক্রনিক লিভার ডিজিজ, এই পার্টিকুলার কন্ডিশন গুলোতে কি হয়? ফ্যাটের সঠিকভাবে অ্যাবজর্পশন হয় না। যেহেতু আমরা জানি ভিটামিন ই একটা ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ ফ্যাট দরকার, তুমি যতই ডায়েটের থ্রু দিয়ে ইনটেক করো না কেন বা এক্সট্রা সাপ্লিমেন্ট হিসেবে নাও না কেন, যদি সেক্ষেত্রে ফ্যাট প্রেজেন্ট না থাকে তোমার ডায়েটে, তাহলে সেই ফ্যাট না প্রেজেন্ট থাকার জন্য সেটা সলিউবলাইজ হতে পারছে না। তাহলে কিছু ফ্যাটের অ্যাবজর্পশন রিলেটেড প্রবলেমস থেকে থাকলে কি হয়? ভিটামিন ই কিন্তু তার ডেফিসিয়েন্সি আমরা লক্ষ্য করতে পারবো। তাহলে এই ভিটামিন ডেফিসিয়েন্সি যদি লক্ষ্য করা যায় কোনো ইন্ডিভিজুয়ালের বডিতে, তাহলে কি কি সিমটমস লক্ষ্য করা যেতে পারে? দেখো, বলছে নার্ভ অ্যান্ড মাসেল ড্যামেজ, বলছে মাসেল উইকনেস অ্যান্ড কোঅর্ডিনেশন প্রবলেম। যখন ধীরে ধীরে নার্ভ আর মাসেল ড্যামেজ হতে থাকছে তাহলে এদের যে ফাংশন গুলো, মাসেল সঠিকভাবে ফাংশন করতে পারছে না, মাসেলের উইকনেস লক্ষ্য করা যাচ্ছে, মাসেল সঠিকভাবে কোঅর্ডিনেট করতে পারছে না, অর্থাৎ কোনো ফাংশন করার সময় একটা মাসেল যতটা সঠিকভাবে তার অ্যাক্টিভিটি শো করা প্রয়োজন সেটা করতে পারছে না, বা আরেকটা মাসেলের সাথে আরেকটা মাসেল সঠিকভাবে একই সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারছে না। এছাড়াও ভিশন প্রবলেমস হতে পারে, উইকেন্ড ইমিউন ফাংশন হতে পারে অনেক উইক হয়ে যায়, যেহেতু ভিটামিন ই একটা ইম্পর্টেন্ট রোল কি করছে, যে আমাদের ডিফেন্স মেকানিজম যেটা রয়েছে আমাদের বডি, অর্থাৎ ইমিউনাইজেশনে হেল্প করছে। তো ভিটামিন ই এর ডেফিসিয়েন্সিতে ইন্ডিভিজুয়ালের বডিতে ইমিউন ফাংশন উইক হতে পারে। এছাড়াও বলছে হিমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ আরবিসি
কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, এবং ভেঙে যাওয়ার কারণে এবং একটা প্রিম্যাচিওর ওয়েতে ভেঙে যাচ্ছে, অর্থাৎ তার একটা টাইম অর্থাৎ 120 ডেজের পর যে আরবিসি ভেঙে যাওয়ার কথা ছিল তার আগেই, সেই টাইম লিমিটটা হওয়ার আগেই যদি ভেঙে যায় এবং তার প্রপার যদি প্রোডাকশন না হয় তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে অ্যানিমিক সিচুয়েশন। তাহলে এইগুলো হচ্ছে কি কিছু ডেফিসিয়েন্সি অফ ভাইটামিন ই। নেক্সট কি বলছে যে এক্সেস অর টক্সিসিটি। তো ঠিক যেরকম ভাবে আমরা দেখলাম যে অভাব লক্ষ্য করা যাচ্ছে যেহেতু ফ্যাটের অ্যাবজর্পশন সঠিকভাবে না হলে, তো এক্ষেত্রে কি হয়, অনেক সময় হাই ডোজেস হয়ে যেতে পারে। কারণ অনেক সময় হচ্ছে সাপ্লিমেন্টস এর ডোজ ঠিকঠাক ভাবে যদি কারোর জানা না থাকে, যদি এক্সেস নিয়ে নেয় তাহলে সেটাও কিন্তু আমাদের বডির ক্ষেত্রে হার্মফুল। বলছে ইনক্রিজড রিস্ক অফ ব্লিডিং ডিউ টু ইটস ব্লাড থিনিং ইফেক্ট। আমরা পড়েছি যে ভাইটামিন ই কি করে, জেনারেলি আমাদের ব্লাডের ফ্লোকে মেনটেন করছে, অর্থাৎ প্লেটলেটকে অ্যাগ্রিগেট হতে দিচ্ছে না, ব্লাড ক্লট হতে দিচ্ছে না। কিন্তু কারোর বডিতে যদি এক্সেস অ্যামাউন্টে ভাইটামিন ই থেকে থাকে এবং কারোর হয়তো কোথাও ইনজিউরি হয়েছে, কাট রয়েছে, তাহলে সেটা সহজেই কিন্তু সেই জায়গাটা হিল হবে না, কারণ ওই যে এক্সেস ভাইটামিন ই কি করবে, ব্লাডটাকে ক্লট হতে দিচ্ছে না। এছাড়াও নজিয়া, ডায়রিয়া, স্টমাক ক্র্যাম্প, এগুলো জেনারেলি যদি হাইপার ভিটামিনোসিস হয়ে থাকে তাহলে লক্ষ্য করা যায়, হেডেক, ফ্যাটিক এটসেট্রা। তাহলে এইগুলো হচ্ছে ওভারঅল ভাইটামিন ই। এখন আমরা নেক্সট ভিটামিন কে নিয়ে আলোচনা করব। তো দেখো কি বলছে, ফ্যাট সলিউবল ভিটামিন। আমরা জানি ভিটামিন কে হচ্ছে ফ্যাটে সলিউবলাইজ হয়ে থাকে। কামস ইন টু ন্যাচারাল ফর্মস। ভিটামিন কে জেনারেলি বা ন্যাচারালি দুটো ফর্মে আমরা পেয়ে থাকি। ফার্স্ট যে ফর্মটা সেটা কি বলেছে, দেখো K1 বা ফাইলোকুইনন। কোথায় পাওয়া যায়, ফাউন্ড ইন গ্রিন প্লান্টস, অর্থাৎ ন্যাচারালি আমরা গ্রিন প্লান্টস এর মধ্যে K1 বা ফাইলোকুইনন হিসেবে ভাইটামিন কে কে পাচ্ছি। নেক্সট ফর্ম বলেছে দেখো K2, যেটাকে বলছে মেনাকুইনন, মেড বাই গাট ব্যাকটেরিয়া অ্যান্ড ফাউন্ড ইন ফার্মেন্টেড ফুডস, অ্যানিমাল প্রোডাক্টস। অর্থাৎ আমাদের বডিতে ভাইটামিন কে সিনথেসাইজও হতে পারে। কে সিনথেসাইজ করছে, যে গাট ব্যাকটেরিয়া থেকে থাকে, আমাদের গাটের মধ্যে কিছু হেলদি ব্যাকটেরিয়াও থেকে থাকে যারা কি করে থাকে কিছু নিউট্রিয়েন্টের সিনথেসাইজেশন অর্থাৎ তাদের ফর্মেশনে বা প্রোডাকশনে হেল্প করছে। তো সেখানে আমরা পেয়ে যাচ্ছি, এই ফর্মে ন্যাচারালি পাচ্ছি। এছাড়াও কিছু ফার্মেন্টেড ফুড প্রোডাক্টস এর মধ্যে আমরা পেতে পারি, বা অ্যানিমাল প্রোডাক্টস এর মধ্যে আমরা K2 ফর্মে মেনাকুইনন পাচ্ছি। আর একটা দেখো বলছে সিনথেটিক ফর্ম। তাহলে সিনথেটিক ফর্মটা একদম ন্যাচারাল নয়, যেটা আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে সিনথেটিক্যালি। তো সেটাকে কি বলছে K3 বা মেনাডায়ন, যেটা কোথায় ইউজ করা হয়ে থাকে, মেডিসিনস এ ইউজ করা হয়ে থাকে। নেক্সট রয়েছে সোর্সেস অফ ভাইটামিন কে। তাহলে ভাইটামিন কে আমরা কোথা থেকে পাচ্ছি বা কোন কোন ফুড সোর্সেস এর মধ্যে ভাইটামিন কে প্রেজেন্ট থাকে। দেখো প্রথমে বলেছে গ্রিন লিফি ভেজিটেবলস লাইক স্পিনাচ, কেল, ব্রকলি, ক্যাবেজ, এই জাতীয় কিছু লিফি ভেজিটেবলস এর মধ্যে ভাইটামিন কি প্রেজেন্ট থাকছে। ভেজিটেবল অয়েলস লাইক সয়াবিন, ক্যানোলা, animal foods like liver, eggs, meat, fermented foods, cheese, natto। এছাড়াও দেখো বলছে গাট ব্যাকটেরিয়া also synthesize vitamin K2। ঠিক আছে, তাহলে K2 ফর্মে আমরা জানি গাট ব্যাকটেরিয়া কি করছে, সিনথেসাইজ করছে। তাহলে আইদার আমরা প্রোবায়োটিক ফর্মে ব্যাকটেরিয়া ইনটেক করতে পারি, অথবা কি করতে পারি, প্রিবায়োটিক্স ইনটেক করতে পারি, যেটা আলটিমেটলি কি হবে, ফার্মেন্টেড হয়ে গিয়ে প্রোব্যাকটেরিয়া অর্থাৎ যে সমস্ত বায়োটিক রয়েছে বা গাট ব্যাকটেরিয়া যারা রয়েছে তাদের গ্রোথকে আরো কি করবে, প্রমোট করবে বা এনহ্যান্স করবে, এবং তারাই পরবর্তীকালে K2 সিনথেসাইজেশনে কি করবে, হেল্প করবে। নেক্সট রয়েছে ফাংশনস অফ ভাইটামিন কে। দেখো কি কি ফাংশনস বলেছে। প্রথম ফাংশন বলেছে ব্লাড ক্লটিং অর কোয়াগুলেশন, অর্থাৎ আমাদের ব্লাডকে প্রপার ওয়েতে ক্লট করতে বা কোয়াগুলেট করতে হেল্প করছে কে, ভাইটামিন কে। কি বলেছে এর আন্ডারে, এসেনশিয়াল ফর দ্য সিনথেসিস অফ ক্লটিং ফ্যাক্টরস। আমরা জানি ব্লাড ক্লটিং ফ্যাক্টর বা এই যে ব্লাড ক্লটিং, এই যে ওভারঅল প্রসেসটা, এটা কিন্তু একটা সিঙ্গেল স্টেপ না,
এটা একটা ক্যাসকেডের মতন হয়ে থাকে, অর্থাৎ এটা স্টেপ বাই স্টেপ কতগুলো প্রসেস ফলো করে কিন্তু কি হচ্ছে আমাদের ব্লাডটা ক্লট হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে কতগুলো ফ্যাক্টরস এর প্রয়োজন হয়, যে ফ্যাক্টর গুলো যদি প্রেজেন্ট না থাকে তাহলে কিন্তু ব্লাড কখনোই ক্লট হবে না। ঠিক আছে, তাহলে সেই যে ক্লটিং ফ্যাক্টরস গুলো যেরকম ফ্যাক্টর 2, 7, 9, 10 এদের প্রপার ফর্মেশনে বা সিনথেসাইজেশন ইম্পর্টেন্ট রোল প্লে করছে কি ভিটামিন কে। এবং ওভারঅল যখন আমাদের বডিতে কোথাও ইনজিউরি হচ্ছে, কোথাও কেটে যাচ্ছে, যার ফলে যে এক্সেসিভ ব্লিডিং হতে পারে সেটাকে প্রিভেন্ট করছে কি ভিটামিন কে। নেক্সট দেখো বলেছে বোন হেলথ, হেল্পস ইন দ্য বাইন্ডিং অফ ক্যালসিয়াম টু বোন প্রোটিনস, যেটাকে আমরা কি বলি অস্টিওক্যালসিন, অ্যান্ড প্রিভেন্টস অস্টিওপোরোসিস। তাহলে আমাদের শরীরে এক ধরনের প্রোটিন থাকে যেটাকে কি বলা হয় অস্টিওক্যালসিন, যে প্রোটিনটাকে হেল্প করছে কি যে আমরা ডায়েটের থ্রু দিয়ে যে ক্যালসিয়াম নিচ্ছি বা এক্সট্রা সাপ্লিমেন্টস নিচ্ছি, সেই ক্যালসিয়ামটা যাতে সঠিকভাবে কি হতে পারে বোন যেন সেটাকে বাইন্ড করতে পারে। এবং বোন যখনই ক্যালসিয়ামকে বাইন্ড করতে পারবে তার ফলে কি হবে বোনের যে প্রপার স্ট্রাকচার এবং বোনের মধ্যে থাকা যে ক্যালসিয়াম ফসফরাসের রেশিও সেটা মেনটেনড হবে, তার হেলথ সঠিক থাকবে এবং কি হবে সহজে কিন্তু অস্টিওপোরোসিস হতে দিচ্ছে না। অস্টিওপোরোসিস মানে কি যখন আমাদের বোন থেকে ক্যালসিয়াম গুলো লিক হয়ে যাচ্ছে, তার লিকেজ হয়ে যাচ্ছে বা তার ড্রেনেজ হয়ে যাচ্ছে, যার ফলে কি হয় বোন উইক হয়ে পড়ে। তাহলে সেই প্রসেসটাকে বাধা দিচ্ছে, প্রিভেন্ট করছে এবং ওভারঅল ক্যালসিয়ামকে বাইন্ড করে করছে কোথায় বোনের মধ্যে, যাতে বোনের হেলথটা সঠিক থাকে। নেক্সট দেখো বলেছে কার্ডিওভাস্কুলার হেলথ, আমাদের ওভারঅল কার্ডিওভাস্কুলার হেলথকে ভালো রাখতে ইম্পর্টেন্ট রোল প্লে করছে ভিটামিন কে। বলছে ইট প্রিভেন্টস ক্যালসিফিকেশন অফ আর্টারিজ বাই রেগুলেটিং ক্যালসিয়াম, অর্থাৎ কি হচ্ছে যে এটা কি করছে ক্যালসিফিকেশন হতে দিচ্ছে না কার আর্টারিজ এর মধ্যে। তাহলে আর্টারিজ কি এক ধরনের আমাদের ব্লাড ভেসেলস, তো জেনারেলি আমাদের ব্লাডের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, তাহলে সেই ক্যালসিয়ামটা যাতে কোনো রকম ভাবে আমাদের যে ব্লাড ভেসেলস অর্থাৎ আর্টারিজ যেগুলো রয়েছে সেটার মধ্যে যাতে কোনো রকম ভাবে জমে গিয়ে সেগুলোকে হার্ড না করে দেয়। জেনারেলি কি হয় আর্টারি বা যে কোনো রকম যে ব্লাড ভেসেলস তারা কি হয়ে থাকে, তারা ফ্লেক্সিবল ইন নেচার হয়ে থাকে, যার ফলে তারা রিজিড হয় না, খুব সহজে তার মধ্যে দিয়ে নিউট্রিয়েন্ট বলো অক্সিজেন বলো বা আদার্স কোনো ওয়েস্ট মেটেরিয়াল গ্যাসেস বলো ইভেন যে আমাদের রেড ব্লাড সেলস WBCs এগুলো কিন্তু খুব সহজেই ফ্লো করতে পারছে, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু ওভারঅল তার যে ডায়ামিটারটা বা তার যে স্ট্রাকচারটা যদি ক্যালসিয়ামে জমে যাওয়ার ফলে খুব হার্ড হয়ে যায়, তাহলে কি হবে যখন এই সেলগুলোর মধ্যে দিয়ে পাস করতে যাবে সেগুলো কি হচ্ছে তার টাইমের আগেই রাপচার হয়ে যাচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে বা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, যেটার কারণে কি হচ্ছে যে আমাদের বডিতে কিন্তু আদার্স অ্যাডভার্স ইম্প্যাক্টও পড়ছে, সাথে সাথে কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার চান্সেসও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই ওভারঅল যে কার্ডিওভাস্কুলার যে হেলথ সেটাকে মেনটেন করে রাখতে কে হেল্প করছে ভিটামিন কে, এবং ক্যালসিফিকেশনের ফলে আমাদের আর্টারিজের ক্যালসিফিকেশনের ফলে যে আদার্স অ্যাডভার্স ইফেক্ট হতে পারে সেই সমস্ত কিছুকে প্রিভেন্ট করে বা তার চান্সেস গুলোকে কমিয়ে দিচ্ছে কে ভিটামিন কে। নেক্সট রয়েছে ডেফিসিয়েন্সি অ্যান্ড এক্সেস অর টক্সিসিটি অফ ভিটামিন কে। তো দেখো ফার্স্ট আমরা ডেফিসিয়েন্সি নিয়ে আলোচনা করব, কিছু সাইন অ্যান্ড সিমটমস নিয়ে। তো দেখো বলছে যে আমাদের হেলদি অ্যাডাল্টসের বডিতে জেনারেলি ভিটামিন কে ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যায় না। এক তো আমরা কি হচ্ছে যে ডায়েটের থ্রু দিয়ে ইনটেক করছে, সেটা প্লান্ট সোর্স হোক বা অ্যানিমাল সোর্স, এছাড়াও আমাদের বডি কিন্তু ভিটামিন কে সিনথেসাইজ করতে পারে, গাট ব্যাকটেরিয়া সেটাতে হেল্প করছে, তো জেনারেলি লক্ষ্য করা যায় না। বাট কেউ যদি সঠিকভাবে ডায়েটের থ্রু দিয়ে ইনটেক না করে বা স্পেশালি তাদের গাট ব্যাকটেরিয়াল যে কাউন্ট বলো সেটা যদি কমে যায়, তারা সঠিকভাবে যদি সিনথেসাইজ না করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে চান্সেস থাকে, অর্থাৎ কোনো ডিজিজড কন্ডিশনে এটা হওয়ার চান্সেস লক্ষ্য করা যায়। তো কি কি সিমটমস হতে পারে, এক্সেসিভ ব্লিডিং যেরকম নোজ ব্লিডস, নাক দিয়ে রক্ত পড়ার টেন্ডেন্সি, ব্রুইসিং, হয়তো কোথাও কোনো কাট বা ইনজিওর্ড হয়েছে তো সেই জায়গাটা সহজে শুকোচ্ছে না, সেই ঘাটা শুকায় না, ব্রুইস পচে যাওয়ার মতন একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। গাম ব্লিডিং, মাড়ি দিয়ে রক্ত পড়ার টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। এছাড়াও প্রলংড ক্লটিং টাইম যেটা নর্মাল হয়ে থাকে তার থেকে অনেক বেড়ে যাচ্ছে তার টাইমিংটা। সিভিয়ার কেসেসের ক্ষেত্রে দেখো বলছে হেমরেজ অর্থাৎ ইন্টারনাল ব্লিডিং লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও ইনফ্যান্টসদের বডি থেকে হেমোরেজিক ডিজিজ লক্ষ্য করা যায়।
এছাড়া নেক্সট যে পোর্শনটা রয়েছে বা নেক্সট যে পার্ট রয়েছে সেটাকে আমরা কি বলবো, এক্সেস অর টক্সিসিটি। অর্থাৎ ভিটামিন কে যদি কেউ এক্সেস অ্যামাউন্টে কনজিউম করে নিচ্ছে বা হাইপার ডোজ হয়ে গেলে সেক্ষেত্রে কি কি রকম প্রবলেম অকার হতে পারে। তো কি বলছে, ন্যাচারাল যে ফর্ম যেটা আমরা প্লান্ট থেকে এবং অ্যানিমাল থেকে কালেক্ট করছি K1 অ্যান্ড K2, জেনারেলি এরা কোন রকম সেইভাবে বা সেই তুলনায় খুব একটা টক্সিক ইফেক্ট দিচ্ছে না। কিন্তু যদি আমরা সাপ্লিমেন্ট, অর্থাৎ আমরা জানি K3 যেটা সিনথেটিক ওয়েতে জেনারেলি মেডিসিন পারপাসে ইউজ করা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি হাই ডোজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে লিভার ড্যামেজ, হিমোলাইটিক অ্যানিমিয়া এগুলো হওয়ার চান্সেস লক্ষ্য করা যায়। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে আর টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।